মেজমেলৰ মজিয়ালৈ আপোনাক জনাইছো আন্তৰিক আদৰণি প্ৰিয় দৰ্শক আজি মেজমেলৰ মজিয়াত মোৰ বহু আকাংক্ষিত এজন অতিথিক নিমন্ত্ৰণ কৰিছো যাক আমি গুৱাহাটীতে খুব কম সময়ৰ বাবে লগ পাইছো প্ৰিয় দৰ্শক মোৰ 37 বছৰীয়া সাংবাদিকতাৰ ইতিহাসত আজিলৈকে এজনো নোবেল বঁটা বিজয়ীক মই কেতিয়াও সাক্ষাৎ গ্ৰহণ কৰিবলৈ পোৱা নাছিলো আৰু আজিয়ে সেই সুযোগটো পাইছো আপোনালোকৰ লগত ভগাই লোৱাৰ সেই সুযোগ আমাৰ সন্মুখত উপস্থিত মেজমেলৰ মজিয়াত আজি নোবেল বঁটা বিজয়ী আপোনালোকৰ সকলোৰে পৰিচিত সুখ্যাত অৰ্থনীতিবিদ অধ্যাপক বেংকাৰ বাংলাদেশৰ মোহাম্মদ ইউনুস ডাঙৰীয়া Yunus Sahab, welcome to Mejmel, to our program. And in spite of your busy schedule, we are very much grateful to you for giving us so much of time. Thank you. So, Yunus Sahab, before going to the main course of interview, let me show my viewers in small audio visual prepared on your life and works. Priya Darshok, eta horu audio visual video চাই লওঁ য'ত আপোনালোকে অলপমান আভাস পাব মোহাম্মদ ইউনুস ডাঙৰীয়াৰ জীৱন আৰু কৃতিৰ বিষয়ে বাংলাদেশৰ প্ৰখ্যাত অৰ্থনীতিবিদ বেংকাৰ তথা সামাজিক উদ্যোগী ডক্টৰ মোহাম্মদ ইউনুস 2006 চনত শান্তিৰ নোবেল বঁটা অৰ্জনৰ পাছতে ইউনুসৰ কৰ্মপন্থাক লৈ বিশ্বজুৰি সৃষ্টি হয় ব্যাপক উৎসুকতাৰ 1940 চনত জন্মগ্ৰহণ কৰা ইউনুসে চট্টগ্ৰাম বিশ্ববিদ্যালয়ত অৰ্থনীতি বিভাগত অধ্যাপনা কৰিছিল পৰৱৰ্তী কালত বাংলাদেশৰ বিখ্যাত গ্ৰামীণ বেংকৰ প্ৰতিষ্ঠা কৰা ইউনুসে ক্ষুদ্ৰ ঋণৰ ধাৰণাৰ প্ৰৱৰ্তন কৰে দৰিদ্ৰ বাংলাদেশীৰ মাজত ঋণ প্ৰদানৰ অভিনৱ পৰিকল্পনাৰে 1976 চনত ইউনুসে প্ৰতিষ্ঠা কৰে গ্ৰামীণ বেংক তেতিয়াৰে পৰা বেংকটোৱে 5.3 নিযুত লোকক প্ৰায় 5.1 বিলিয়ন মাৰ্কিন ডলাৰৰ ঋণ প্ৰদান কৰে ঋণৰ ধন ঘূৰি অহাটো নিশ্চিত কৰিবলৈ গ্ৰামীণ বেংকে সংহতি দল পদ্ধতিৰ প্ৰৱৰ্তন কৰে একোটা ক্ষুদ্ৰ গোটে একেলগে ঋণৰ বাবে আবেদন কৰে আৰু ইয়াৰ সদস্যসকলে ইজনে আনজনৰ জামিনদাৰ হিচাপে থাকে আৰু পৰস্পৰৰ উন্নয়নত সহযোগিতা আগবঢ়ায় বেংকৰ পৰিধি বৃদ্ধিৰ লগে লগে দৰিদ্ৰৰ কল্যাণৰ বাবে নতুন নতুন পদ্ধতি প্ৰয়োগ কৰা হয় গ্ৰামীণ বেংকৰ এই মডেল ইমানেই সফল যে আমেৰিকাৰ দৰে উন্নত ৰাষ্ট্ৰ আৰু অন্য বহু দেশেও অৰ্থনৈতিক উন্নয়নৰ বাবে এই মডেল কাৰ্যকৰী কৰিবলৈ উদ্বুদ্ধ হয় 2006 চনত গ্ৰামীণ বেংকৰ লগতে মোহাম্মদ ইউনুসক যুটীয়াভাৱে আগবঢ়োৱা হয় শান্তিৰ নোবেল বঁটা ক্ষুদ্ৰ ঋণৰ যোগেদি বাংলাদেশত অৰ্থনৈতিক তথা সামাজিক বিকাশত বৈপ্লৱিক পৰিৱৰ্তন সাধন কৰিছে গ্ৰামীণ বেংকে বৃহৎ সংখ্যক লোকৰ মাজত দৰিদ্ৰ নিৰ্মূলৰ যোগেদি সামাজিক শান্তিৰ বাটটো প্ৰশস্ত কৰিছিল মোহাম্মদ ইউনুসৰ সম্পূৰ্ণ গ্ৰামীণ বেংকে সমাজৰ দ্বাৰা অৱহেলিত দৰিদ্ৰ লোকেও যে ইপ্সিত সহায় লাভ কৰিলে আত্ম উত্তৰণৰ কামত নিমগ্ন হ'ব পাৰে সেই কথাকে প্ৰমাণ কৰি বিশ্বতে এক অভিনৱ অনুষ্ঠান হিচাপে চিহ্নিত হৈছে গ্ৰামীণ বেংক নিজৰ ব্যতিক্ৰমী কৰ্মৰে নোবেল বঁটাৰ উপৰিও বহু উল্লেখনীয় সন্মান লাভ কৰিছে স্বপ্নদ্ৰষ্টা পুৰুষ ডক্টৰ মোহাম্মদ ইউনুসে 1998 চনৰ পৰা 2021 চনলৈ ইউনাইটেড নেশ্যনছ ফাউণ্ডেশ্যনৰ সঞ্চালক মণ্ডলীৰ সদস্য হিচাপে সেৱা আগবঢ়ায় ইউনুসে 2012 চনৰ পৰা 2018 চনলৈ স্কটলেণ্ডৰ গ্লাছগো কেলিডোনিয়ান ইউনিভাৰ্চিটিৰ আচাৰ্য হিচাপেও দায়িত্ব চম্ভালে ইউনুসে 2011 চনত তেওঁ যুটীয়াভাৱে আৰম্ভ কৰে ইউনুস ছ'চিয়েল বিজনেছ গ্লোবেল ইনিচিয়েটিভ 1974 চনত বাংলাদেশত সৃষ্টি হোৱা দুৰ্ভিক্ষৰ সময়ত মোহাম্মদ ইউনুসে দৰিদ্ৰতাৰ বিৰুদ্ধে আৰম্ভ কৰে সংগ্ৰাম তেখেতে অনুভৱ কৰে যে সামান্য পৰিমাণৰ ঋণেও দৰিদ্ৰ লোকৰ জীৱনৰ মান উন্নত কৰাত কাৰ্যকৰী ভূমিকা ল'ব পাৰে সেই সময়তে তেখেতে গৱেষণাৰ বাবে গ্ৰামীণ অৰ্থনৈতিক প্ৰকল্প আৰম্ভ কৰে 1974 চনত ইউনুসে টেভাগা খামাৰ নামৰ এক প্ৰকল্প আৰম্ভ কৰে যাক পিছলৈ চৰকাৰে পেকেজ আঁচনিৰ আওতাত অধিগ্ৰহণ কৰে অত্যন্ত মেধাৱী ছাত্ৰ মোহাম্মদ ইউনুসে ঢাকা বিশ্ববিদ্যালয়ৰ পৰা স্নাতকোত্তৰ ডিগ্ৰী অৰ্জন কৰাৰ পাছত ফুলব্ৰাইট স্কলাৰশ্বিপ লৈ আমেৰিকালৈ যায় আৰু PhD ডিগ্ৰী অৰ্জন কৰে
বাংলাদেশৰ মহিযুদ্ধৰ সময়ত ইউনুছে বাংলাদেশৰ হকে বিদেশত জনমত গঠনৰ কামত তথা মহিযোদ্ধাসকলক সাহায্য প্ৰদানৰ বাবে সাংগঠনিক কাৰ্যত আত্মনিয়োগ কৰে। বাংলাদেশৰ জনতাৰ কল্যাণৰ বাবে যেন এক উৎসৰ্গিত প্ৰাণ মহম্মদ ইউনুছ। ব্যৱহাৰিক অৰ্থনীতিৰ অন্যতম প্ৰতিকৃত মহম্মদ ইউনুছে নিজৰ সংকল্প আৰু ভৱিষ্যত দৰ্শনক বাস্তৱিক কৰ্মপন্থালৈ ৰূপান্তৰিত কৰি লাখ লাখ জনতাৰ কল্যাণ সাধন কৰিবলৈ সক্ষম হৈছে। মহম্মদ ইউনুছৰ জীৱন পৰিক্ৰমা যেন অসম্ভৱৰ পৰা সম্ভৱলৈ, সংকল্পৰ পৰা সিদ্ধিলৈ উত্তৰণৰ এক স্বৰ্ণোজ্জ্বল যাত্ৰা। এইগৰাকী বৰেণ্য ব্যক্তি যুগদ্ৰষ্টা পুৰুষ আজি মেজমেলৰ সন্মানীয় অতিথি। প্ৰিয় দৰ্শক, মই এইখিনিতে আপোনালোকৰ ওচৰত ক্ষমা বিচাৰিছোঁ, কিয়নো আমি দুয়োজনে ইংৰাজীতে কথোপকথন আৰম্ভ কৰিব পাৰোঁ, কিন্তু বহুতৰ বাবে সেইটো দুৰ্বোধ্য হৈ ৰ'ব। কিন্তু অসমীয়া হিচাপে গৌৰৱেৰে কওঁ যে আমাৰ অসমীয়া দৰ্শকসকল প্ৰায় সকলোৱে বাংলা ভাষা খুব ভালকৈ বুজি পায়, ক'ব নোৱাৰিলেও অন্ততঃ ভালকৈ বুজি পায়। গতিকে ইউনুছ ডাঙৰীয়াৰ মই অনুমতি লৈ আমি কথোপকথন বাংলা ভাষাত আৰম্ভ কৰিব খুঁজোঁ। ইউনুস সাহেব, আমরা আলাপ বাংলায় করব। অবশ্যই, আমি খুব খুশি হলাম যে আমি বাংলায় আলাপ করতে পারবো এখানে বসে। আমাদের একটা অ্যাডভান্টেজ আছে যে অলমোস্ট অল দ্য এসএমএস অসমীয়া মানুষ সবাই বাংলা খুব ভালো বুঝে, বলতে হয়তো পারে না, কথা বুঝবে না। খুব ভালো লাগলো। আর আমার বাংলাও খুব খারাপ, কিন্তু আপনি ফলো করতে পারবেন, আমি শিওর। ব্যাপারটা হলো গ্রামীণ ব্যাংক নিয়ে শুরু করি, মাইক্রো ক্রেডিট নিয়ে শুরু করি। তো এই যে মাইক্রো ক্রেডিট, এই চিন্তা, এই আইডিয়াটা আপনার মনে এলো কি করে, এলো কেমন এবং কি পরিস্থিতিতে এলো? এটা হলো গ্রামের গরিব মানুষের দুরবস্থা দেখে চিন্তা করছিলাম যে কিভাবে তাদের কোনো সহযোগিতা করা যায়, কি করতে পারি, কি ধরনের কাজ তাদের উপকারে আসে। তো নানাভাবে চিন্তা করছিলাম। তার মধ্যে একটি ঘটনা দেখলাম যে একজন মহাজনের কাছ থেকে টাকা ধার নিচ্ছে তার কাজ করার জন্য। তার হাতের পয়সা নেই, বাঁশ কেনার পয়সা নেই, বাঁশ দিয়ে সে এটা মোড়া বানাবে। মোড়া বানাতে পারলে সে মোড়াটা বিক্রি করে পয়সা পাবে। দেখলাম যে সে এমন কিছু শর্ত মেনে নিচ্ছে তাতে, যার ফলে মোড়া বিক্রি করে যা পয়সা পায় প্রায় পুরোটাই তাকে দিয়ে দিতে হয়। এটা দেখলাম যে খুব অসম একটা চুক্তি হলো। তাই আমি বললাম যে ঠিক আছে, এটা দেখি কি করি, ভবিষ্যতে টাকার দরকার হলে সে আমার থেকে যেন নেয়। ওইভাবে শুরু হলো। দেখলাম যে তার এতে অনেক উপকার হলো। এই একটা শুধু এই কয়েকটা টাকা, মাত্র 5 টাকার ব্যাপার ছিল সেটা। তো সেটার থেকে উৎসাহিত হয়ে যে অন্য কারা এরকম ঋণ নিচ্ছে মহাজনের কাছ থেকে আমরা খোঁজখবর নিলাম। নিয়ে বললাম যে তোমাদের ভবিষ্যতে যদি টাকার দরকার হয় আমার কাছ থেকে টাকা নিও, আমি তোমাকে টাকা দেব। আমার শর্ত খুব সোজা, যে কোনো এক সময় টাকাটা পরিশোধ করলেই হবে, আর কিছু কোনো শর্ত নাই। আগে মহাজন শর্ত দিয়েছিল যে যা বিক্রি করে তার কাছে বিক্রি করতে হবে এবং যে দাম সে দেয় সেই দামে বিক্রি করতে হবে। তার মানে হলো যে একরকম দাসত্ব, তার কাছে দাসত্বগিরি করতে হবে। তা আমরা বললাম যে আপনি মুক্ত, আপনি যেখানে ইচ্ছে বিক্রি করবেন, শুধু আমার টাকাটা আমাকে ফেরত দেবেন, কোনো আর কিছু লাগবে না। খুবই উৎসাহিত হলো সবাই। তো এটা আমি কন্টিনিউ করে গেলাম দিতে। আর দেখলাম যে এর উৎসাহ বেড়ে যাচ্ছে, আরও সবাই চাচ্ছে। তো আমি দেখলাম যে এটা একটা সহজ উপায়, তাদের কাজ তারা নিজেদের কাজ করে, আমি শুধু টাকাটার যোগান দিচ্ছি। এই টাকাটা যোগান দেওয়ার ফলে সে করছে। এটার সঙ্গে আমার ব্যাংকের সঙ্গে অনেক টানাপোড়েন সৃষ্টি হলে ব্যাংকে বললাম যে তোমাদের এটা দেওয়া উচিত, আমি তো শিক্ষক মানুষ, আমার তো এটা করার কথা না। তারা বলে যে না, ব্যাংক এটা করতে পারে না। বলছে কেন করতে পারে না? যেহেতু তারা ক্রেডিট ওয়ার্দি না, অর্থাৎ টাকা দেওয়ার উপযুক্ত না। হ্যাঁ, সেটা আমি জানতে চেয়েছি। যাকে আপনি টাকা দিয়েছেন তারা গরিব, আপনি এরকম কীরকম কনফিডেন্ট হলেন যে গরিবরা টাকা ফিরিয়ে দেবে? আমার কোনো ভরসা ছিল না টাকা দেবে কি দেবে না, সেটাও আমার কোনো জানা ছিল না। কিন্তু সে ওই টাকা নিয়ে মহাজনকে তার যত টাকা বিক্রি হচ্ছে প্রায় সব টাকা দিয়ে দিচ্ছে। সে যদি মহাজনকে সব টাকা দিয়ে দেয়, আমি তো সব টাকা চাই না, আমি শুধু আমার টাকাটা ফেরত চাচ্ছি, যেটুকু আমি দিয়েছি তার কাছে থাকবে। কাজে সে যখন মহাজনকে ফেরত দিতে পারছে, নিশ্চয়ই আমাকেও ফেরত দেবে, এই ভরসা। আমি টাকা না দিলে কি করবো সেটা নিয়ে চিন্তাও করি নাই। কিন্তু দেখলাম যে সে টাকা দিচ্ছে এবং অন্যরাও সেভাবে নিতে চাচ্ছে। আমি দিলাম, তারা আমাকে টাকা ফেরত দিচ্ছে। তা আমি উৎসাহিত হলাম, আরও করতে চাইলাম। না, এই যে ছোট মাপের কাজটা আপনি শুরু করেছিলেন, তারপরে এটা বড় একটা বিপ্লব হয়ে গেল, একটা আন্দোলন হয়ে গেল মাইক্রো ক্রেডিটে। এই সাফল্য যেটা, এই সাফল্য নেপথ্যে কি আছে? আপনাদের লিডারশিপ, না তাদের অনেস্টি, না ক্রেডিট সিস্টেমের কিছু মেকানিজমে কিছু একটা ভালো দিশ আসে?
যেটা হলো আমাদের সঙ্গে খুব ঘনিষ্ঠভাবে সম্পর্ক স্থাপন করা। আমরা তাদের সঙ্গে একেবারে ওতপ্রোতভাবে জড়িয়ে গেলাম। এমন না যে দূরে একটা অফিস নিয়ে বসে আছি, সেখান থেকে আমি টাকা পাঠালাম, একজন টাকা নিয়ে গেল দিয়ে, ওরকম না, একদম সাক্ষাতে সব কিছু হচ্ছে। আমাদের প্রধান বিষয়টা হলো সাপ্তাহিক একটা বৈঠক করতে হয়, সবাই মিলে বৈঠক করে কে কত টাকা নিল, কার কী সুবিধা অসুবিধা হচ্ছে, কার নতুন টাকা দরকার, সবার সামনে আলাপ হয়, সবাই এটাকে করে। আমরা পাঁচজন করে গ্রুপ করে দিলাম, যে গ্রুপের টাকার দরকার হলে গ্রুপের সভাপতি যে তার কাছ থেকে অনুমতি নিতে হবে, সবার কাছ থেকে অনুমতি দিতে হবে যে আমি এত টাকা নেব, এবং তারা যদি সবাই একমত হয় তখন এটা আমাদের কাছে বলবে, তখন আমরা টাকাটা দেব। অর্থাৎ তারা মোটামুটি এটা খবরদারিটা করবে, খোঁজ খবর রাখবে। যেহেতু এই আভ্যন্তরীণ এই নজরদারি করার একটা সুযোগ পেলাম, তাহলে ওটার মাধ্যমে আমরা করতে আরম্ভ করলাম। ওই যে গ্রামীণ ব্যাংক করলাম এবং ওই মাইক্রো ক্রেডিট নামে এটা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়লো ওই সিস্টেমের কারণে। এই প্রতি সপ্তাহে বৈঠক, এই পাঁচজন করে গ্রুপ, সাপ্তাহিক বৈঠক, এবং প্রত্যেকের খবরদারি করা, নজর রাখা, সাহায্য করা, কোনো অসুবিধা হলে তাদের অসুবিধাগুলো দূর করে দেওয়া, এগুলোর কারণে এটা সফল হয়েছে। এবং এটা সাময়িকভাবে না, স্থায়ীভাবে সফল হয়েছে। আজকে প্রায় আমরা 45 বছর ধরে এটা করছি, আমাদের কোনো সময় অসুবিধা হয়নি। দেশে নানা রকম দুর্যোগ হয়েছে, বন্যা হয়েছে, ঘূর্ণিঝড় হয়েছে, সমস্ত কিছু নষ্ট হয়ে গেছে, এর মধ্যেও কিন্তু এটা চলেছে। আমরা একসঙ্গে কাজ করতে পেরেছি। এখন প্রায় 1 কোটি মহিলা গ্রামীণ ব্যাংক থেকে ঋণ নেয় এবং সেই টাকা পরিশোধ করে, এবং তারা তাদের অবস্থার উন্নতি করে, তাদের ছেলে মেয়েদেরকে স্কুলে পাঠায়, তারা গৃহ নির্মাণ নিয়ে ঘর তৈরি করেছে, তারা ভবিষ্যতে আরও স্বপ্ন দেখে তাদের ব্যবসা বড় করবে। এবং এই চিন্তাটা পৃথিবীর সকল জায়গাতে সম্প্রসারিত হয়েছে, ভারতেও এটা প্রচুরভাবে সম্প্রসারিত হয়েছে, আমাদের আসামেও এটা সম্প্রসারিত হয়েছে। অনেক বড় মাপের মাইক্রো ক্রেডিট সিস্টেম আসামে আছে। আমি খুব খুশি হলাম এটা শুনে। তবে আপনার খুশি না হওয়ার একটা কারণ আছে, বলেন। আমি বলে দিই। আসামে আপনারা বাংলাদেশে যেরকম সাফল্য পেয়েছেন, আসামে সে সাফল্য আমরা পাইনি। গত বছর আমাদের সরকার 1200 কোটি টাকার মতো ঋণ কোম্পানিদেরকে সরকার পক্ষ থেকে ফেরত দিয়েছে। কেননা ওই যারা ঋণ নিয়েছিল শোধ করতে পারছিল না, তারা শোধ করতে পারছে না। এটার কারণ আপনি কিভাবে মনে করেন? এটা সরকারের নীতি, বিশেষ করে এই কোভিডের কারণে অনেকে ক্ষতিগ্রস্ত হয়েছে। সরকার অনেক ক্ষেত্রে অনেক জায়গাতে করেছে এটা। যারা ব্যাংক থেকে ঋণ নিয়েছিল কিছু অংশ তাদের মওকুফ করে দিয়েছে, যাতে তারা আবার নিজেদের অবস্থা ফিরে পেতে পারে ইত্যাদি। এটা মাইক্রো ক্রেডিটের ক্ষেত্রে করেছে কিনা জানি না, আমরা বিভিন্ন জায়গাতে দেখেছি এটা হয়েছে। মাইক্রো ক্রেডিটের ক্ষেত্রে হয়েছে। মাইক্রো ক্রেডিট প্রতিষ্ঠান যারা আছে তারা কিছুটা মওকুফ করে দিয়েছে, সুদ মওকুফ করে দিয়েছে কিংবা আসল মওকুফ করে দিয়েছে, যাতে করে এই পিরিয়ডটা পার হয়ে তারা চলে আসতে পারে। এটা তাৎক্ষণিক পরিস্থিতি হিসেবে করা যায়। আমরা দুর্যোগের সময়, বন্যার সময়, ঘূর্ণিঝড়ের সময় যেটা করি, সেই সময় সমস্ত আদায় স্থগিত থাকে, কোনো টাকা নেওয়া হয় না। তো আচ্ছা, যখন মনিটরিয়াম দিয়ে দিন, এটা মনিটরিয়াম দিয়ে দিই। যখন আবার শুরু হয়, যখন আবার জীবন শুরু হয়, জীবনযাত্রা শুরু হয়, তখন আবার তারা আয় যখন শুরু করে তখন আবার দিতে পারে তারা। এবং ওই যে টাকা সময়টা চলে গেল, সেই সময়টা আবার বাড়িয়ে দেওয়া হয়, যে এই সময়টাকে বাড়িয়ে দিলাম, যাতে তাদের উপরে কোনো অনাবশ্যক চাপ না পড়ে। তবে আমি যা বুঝছি যে বাংলাদেশে যারা মাইক্রো ক্রেডিট ঋণ নিয়েছেন তারা অন্তত প্রোডাক্টিভ কাজে এটা ইনভেস্ট করেছে। তো আসামে আমরা যে দেখেছি তা প্রোডাক্টিভ কাজে ইনভেস্ট হয়নি। কেউ বাইক নিয়েছে, কেউ মোবাইল নিয়েছে, কেউ রেফ্রিজারেটর কিনেছে। এটা কি সঠিক মাইক্রো ফাইন্যান্স? এটা ভুল নীতির ফলে এটা হয়েছে। এটা নিয়ে আমরা অনেক প্রতিবাদ করেছি। তোমরা ভুল ব্যাখ্যা করছো। যেমন মাইক্রো ক্রেডিট মানে তার যাই দরকার তাকে সেটা দিতে হবে। অনেকে জোর করে টাকা দিয়েছে, যে হাউস হোল্ড কনজাম্পশন গুডস কেনার জন্য, টেলিভিশন কেনার জন্য পয়সা দিয়েছে, কিংবা কনজিউমার ডিউরেবল কেনার জন্য দিয়েছে, এই শৌখিন জিনিসের জন্য টাকা দিয়েছে। এটা মাইক্রো ক্রেডিটের উদ্দেশ্য কখনো ছিল না। আমাদের প্রত্যেকবার বলা হয়েছে এটা ইনকাম জেনারেটিং লোন। আমি এই কাজে টাকা দেব, যেই টাকা ব্যবহার করলে আমার রোজগার বাড়বে। এটা রোজগারের জন্য ঋণ, এটা শৌখিনতার জন্য ঋণ না, উৎসব করার জন্য ঋণ না। এটা সেটা অনেকে সেটা করেছে এবং মনে করেছে টাকা দিলে, আমি অনেক টাকা দিলে অনেক টাকা রোজগার করতে পারবো, সেই লোভে দিয়েছে। এবং যারা মালপত্র বিক্রি করে
তারা বলেছে যে ওই টাকা দেন, আমাদের মালটা বিক্রি হবে, আমাদের কাজ সহজ হবে, আপনাদেরকে আমরা টাকা দেবো। এটা একদম ভুল রাস্তা, অনেকে করেছে, আমি শুনেছি ভারতেরও অনেক জায়গায় হয়েছে। এটা ভুল পথ। আমাদের মাইক্রো ক্রেডিট আসল রূপটা হলো এটা এমন জিনিস, এটা আয় উপার্জনের জন্য যে টাকা দরকার হবে শুধু সেই টাকা দেওয়া। এই জন্যই গ্রুপে বসে আলাপ করতে হয় এই টাকাটা কী কাজে ব্যবহার হবে, এতে তোমার আয় আসবে কিনা, ওই আয় থেকে তুমি শোধ করতে পারবে কিনা, এগুলো পরিষ্কার করে নিতে হয়। এটা খুব জরুরি একটা কাজ। আমাদের দেশে যা হয়েছে, বড় ব্যাংকে ওই মাইক্রো ফাইন্যান্সের কোম্পানিগুলিকে একটা নির্দিষ্ট ইন্টারেস্ট রেটে ঋণ দেয়, আর এই মাইক্রো ফাইন্যান্স কোম্পানিগুলি আবার ছোট এই গ্রুপগুলিকে ঋণ দেয়। তাহলে এই যে যেটা চেইন, এটা যে শৃঙ্খলা, এই শৃঙ্খলাতে দেখা যাচ্ছে যে অনেক মাইক্রো ফাইন্যান্স কোম্পানি অনেক লাভ করেছে এবং পুরোপুরি ব্যাংকিং সিস্টেমে চলে গিয়েছে, তারা লাইসেন্স পেয়েছেন এবং ব্যাংকিংয়ে চলে গিয়েছে। এই যে যেটা সামাজিক কাজ তাদের করার ছিল, এটা তো করা হয়নি। সেটাই বলছি, আমি বারে বলছি যে আমরা বলি যে একটা ভুল মাইক্রো ক্রেডিট আছে আর সঠিক মাইক্রো ক্রেডিট আছে। মাইক্রো ক্রেডিট নাম দিলে এটা মাইক্রো ক্রেডিট হয়ে যাবে, হবে না, এটা ভুল জিনিস। অনেকে যেমন টাকা দিচ্ছে অনেক টাকা রোজগার করার জন্য, এটা হলো যে মহাজনী করা। এটা মাইক্রো ক্রেডিটের নামে আমরা মহাজনী করছি। আমরা মহাজনী প্রথার বিরুদ্ধে, যে টাকা দিয়ে অনেক টাকা নিয়ে আমি ওর থেকে লাভ করলাম। গরিব মানুষের থেকে টাকা নিয়ে লাভ করে আমি বড় লোক হব, সেটা মাইক্রো ক্রেডিট হতে পারে না। সেটা আমরা তার বিরুদ্ধে কাজ করার জন্য মাইক্রো ক্রেডিট করেছি। এখন ওরা আমাদের টুলটা নিয়ে তারা বলছে যে আমরা মাইক্রো ক্রেডিট, উল্টো করে ফেলেছে জিনিসটা। কাজে এই ভুল জিনিসটাকে সংশোধন করতে হবে, না হলে গরিব মানুষের কষ্ট থেকে যাবে। আমাদের পারপাসটা ছিল গরিব মানুষের কষ্টটা লাঘব করা, তার উপার্জনের পথটা বাড়িয়ে দেওয়া, তার উপার্জন কমিয়ে দেওয়ার জন্য না, তাকে লোভে ফেলার জন্য না, তাকে সহজ করা যাতে করে সে সবল হয়, শক্ত হয়, আরও উপরের দিকে উঠতে পারে। এখন সেটা উল্টো গেছে, আমরা মহাজনী প্রথার বিরুদ্ধে কাজ করতেছিলাম, এখন এটা এসে মহাজনী প্রথা তার উপরে, ঘাড়ের উপরে আরও বড় করে চাপিয়ে দিল। সেভাবে যদি করে থাকে এটা একটা অত্যন্ত ভুল, আমি সেটা নিন্দা করি। ইউনুস সাহেব, মাইক্রো ক্রেডিট ব্যবস্থা ৪৫ বছর আপনারা চালাচ্ছেন, এর মধ্যে চ্যালেঞ্জগুলি কি ছিল? অনেকগুলো চ্যালেঞ্জ, তার মধ্যে একটা দুটো হলো দুর্যোগ, একটা বড় চ্যালেঞ্জ। বাংলাদেশ হলো বন্যার দেশ, বন্যা হচ্ছে, ব্রহ্মপুত্রের পানি যাচ্ছে, গঙ্গার পানি আসছে, পদ্মা বেয়ে পানি আসছে, বৃষ্টি হচ্ছে, ডুবে যাচ্ছে সব জিনিস, যখন সব কিছু আটকে যাচ্ছে, কাজকর্ম বন্ধ থাকছে, হঠাৎ ঘূর্ণিঝড় হচ্ছে, সব কিছু উড়িয়ে নিয়ে চলে যাচ্ছে। এই দুর্যোগের কারণে আমাদেরকে স্থগিত করে ফেলতে হয়, কাজ থেমে যায় আমাদের কাজ। আমরা আবার তাদেরকে সজাগ করি, আবার তাদেরকে শক্ত করি, আমরা বলছি তার রোজগারের পথ ঠিক করে দিলে তারপরে আমাদের কাজগুলো আসতে আরম্ভ করবে। দুর্যোগ একটা। আরটা হলো যে বিভিন্ন সময়ে রোগ বালাই, এটা যেমন কোভিডের সময় এটা হয়েছে, কাজে এই তো আরেকটা দুর্যোগ এসছে। এই ধরনেরগুলো এসছে সাময়িকভাবে, কোনো জায়গায় অস্থিরতা এসছে, সেই অস্থিরতার কারণে হয়েছে কিছু। তবে বড় জিনিস হলে যে এগুলো সত্ত্বেও এগুলি দুর্যোগ অতিক্রম করে যে আবার স্বাভাবিক হতে পেরেছে, এটাই হলো বড় কথা। কোনো টাকা ফাঁকি দেয় নাই, কোথাও মার যায় নাই, কোথাও কিছু হয়নি, আবার সঠিক রাস্তায় ফিরে এসেছে, আবার তার পূর্ণাঙ্গ স্বাস্থ্য ফিরে এসছে এবং উৎসাহ করে আবার কাজগুলো শুরু হয়েছে। প্রত্যেকবারে কোভিডের কারণে হয়েছে, কোভিডের পরেও হয়েছে, দুর্যোগের পরেও হয়েছে, বন্যার পরেও হয়েছে, ঘূর্ণিঝড়ের পরেও হয়েছে। আপনারা দারিদ্র নির্মূলের দিকে এই মাইক্রো ফাইন্যান্স একটা হলো বড় পদক্ষেপ, একটা অনেক বড় পদক্ষেপ, এবং পৃথিবীর একটা ছোট দেশে এটা শুরু হয়েছে, একটা গরিব দেশে এটা শুরু হয়েছে, এবং পৃথিবীর সব উন্নত দেশ এটাকে স্বাগত করেছে। ইউনুস সাহেব, অনেক অর্থনীতিবিদ এই কল্যাণকামী অর্থনীতির জন্য অনেকগুলো গবেষণা করেছেন। আমি নাম বলতে পারি অনেকের, তবে আমাদের দেশে অমর্ত্য সেন, অভিজিৎ ব্যানার্জি, এস্থার ডাফলো, তারাও করেছেন, অনেক গবেষণা করেছেন, এবং তাদের যেটা লক্ষ্য, এ লক্ষ্য আপনার সঙ্গে একই, দারিদ্র, এই পৃথিবীকে দারিদ্র্যমুক্ত কীরকম করা যায়। কিন্তু বইগুলোতে, গবেষণাপত্রগুলোতে যা আসে তা তো আমরা ক্ষেত্রে দেখতে পারিনি, পৃথিবীর বাস্তবতায় তো আমরা দেখতে পারিনি। এটার কি কাজ আছে? একটা হলো যে কেউ গবেষণা করেছেন, তারা গবেষণা করেছে, ফলাফল দেখিয়েছে, কোনো একটা বিশেষ সিদ্ধান্তে এসছে, এটা যারা কাজ করতে যায় তাদের কাজে লাগতে পারে এই উদ্দেশ্য, যারা পলিসি নির্ধারণ করতে যায় তাদের পলিসিতে লাগতে পারে। আমরা যেটা করেছি, আমরা কোনো গবেষণার কাজে যাইনি, আমরা বাস্তবের কাজে নেমে গেছি।
আমরা বলছি যে আমরা করতে করতে শিখবো, আমরা জানি না কি হবে কিন্তু আমরা করতে করতে শিখবো। ওই যে বললাম টাকাটা দিয়েছি, এটার ফলে কি হবে তখন কোনো ধারণা ছিল না, মনে করলাম যে হোক, দেখা যাক কি হয়। এটা হতে হতে যে এত বড় হবে এটা আমাদের মাথায় আসে নাই তখন। আমরা বলছি অল্প গ্রামের ভেতরে কয়েকজন মানুষকে এটা যদি আমরা সাহায্য করতে পারি, এর ফলে যদি তার উপকার হয়, আমার টাকাটা নষ্ট হলো না, তার উপকার হয়ে গেল মাঝখান দিয়ে, এটা খুব সুন্দর জিনিস হবে, সেটা দিয়ে শুরু করেছে। তাদের এত আগ্রহ বাড়লো, পাশের গ্রামের সবাই সেটা আমাদের কেন দেবেন না, এই গ্রামে দেবেন, আমাদের গ্রামে কেন দেবেন না? আমরা বলি তাই তো, কেন দেবো না? বলে ওদের চাইতে আমরা ভালো করবো, আপনারা দেখেন। তা আমরা বললাম পাশের গ্রামে যাই, পাশের গ্রাম বলে যে আমরা কেন যাবো না? এই করতে করতে সারা বাংলাদেশ ছড়িয়ে গেল এটা। এর ফলে আমরা মাঝখানে তাকে একটা ব্যাংকে রূপান্তরিত করলাম, একটা ব্যাংক বানানো, প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া। আগে একটা অপ্রাতিষ্ঠানিক ছিল, ব্যক্তিগত জিনিস ছিল, সেটা আমরা শুরু করেছি 76 সালে। আমরা 83 সালে এসে এটাকে ব্যাংক হিসেবে প্রতিষ্ঠিত, পূর্ণাঙ্গ ব্যাংক হিসেবে করলাম এবং তার মধ্যে কিছু নতুন জিনিস যোগ করলাম। এই ব্যাংকের মালিক হবে এই তারাই, আমরা মালিক না, আমরা কর্মচারী। আচ্ছা, এটা আমি জিজ্ঞেস করতে চাই। আপনি বলেছেন, আমি আপনার ভাষণ শুনলাম, কি আপনি বলেছেন কি আপনাদের যা লাভ হয় এই লাভটা ডিভিডেন্ড হয়ে আবার ফিরে যায় এই ঋণগ্রস্তদের কাছে, যারা ঋণ নিয়েছেন তাদেরকে আপনারা ডিভিডেন্ড দেন। কিন্তু এখানে ভারতবর্ষে তো আমি এটা শুনেননি কখনো যে মাইক্রো ফাইন্যান্স যারা টাকা লোন দিয়েছেন, ঋণ দিয়েছেন, তাদেরকে ডিভিডেন্ড দিচ্ছে, এটা আমি শুনেননি। এই ব্যবস্থাটা আপনারা কেমন করে শুরু করেছেন? আমরা তো ওইভাবে শুরু করেছি, যেটা বললাম, আমরা বলেছি যে এই ব্যাংকের মালিক হবে ঋণ গ্রহীতারা নিজেরাই, আমরা মালিক হব না, আমরা তাদের কর্মচারী হব। আমরা তাদের কর্মচারী হিসেবে কাজ করেছি, আমরা বেতন দিয়েছি, সেভাবে আমরা করেছি, সেভাবে আমরা চালিয়েছি। এখন ভারতে যদি কেউ অন্যভাবে করতে চায় তা আমরা তো তাকে বলতে পারি না, আমাদের উদাহরণ তো সব দিচ্ছি, আমরা লিখে দিচ্ছি, করে দিচ্ছি, তারা এসে দেখে যাচ্ছে, ওই অংশটা তারা গ্রহণ করে নেয়। আশা করি কেউ না কেউ গ্রহণ করবে। আমরা এনকারেজ করি, নাবার্ডকে বলি, আমরা আরবিআইকে বলি যে এইটা একটা জিনিস আমরা করতে পারেন, এটা নতুন আইন করতে পারেন, মাইক্রো ক্রেডিট ব্যাংকিং ল, যদি আমরা ওদের মালিকানা দিয়ে যদি একটা ব্যাংক করতে চাই তাদেরকে আমরা লাইসেন্স দেব, তাহলে এইটা হবে, এটা আপনার এটা পলিসিগত ব্যাপার। আপনি বললেন যে ওদেরকে মালিক করে, ঋণ গ্রহীতাকে মালিক করে যদি আপনি ব্যাংক করতে চান, আমরা প্রায়োরিটি বেসিসে আপনাকে লাইসেন্স দেবো, তাহলে বহু যোগ এগিয়ে আসবে, এটা পলিসির ব্যাপার। কাজেই সে পলিসিটা নিলে তখন উৎসাহ জাগবে যে হ্যাঁ তাই তো, আমরা তো করতে চাই, আমরা ওদেরকে মালিক করে করব। আমাদের তো গরিবের টাকা দিয়ে আমরা বড়লোক হব এই আশায় মাইক্রো ক্রেডিট তো আমরা করতে চাচ্ছি না, আমরা করতে চাই গরিবের উপকার হবে, সেই জন্য আমরা মাইক্রো ক্রেডিট করতে চাচ্ছি। আচ্ছা, তবে ঋণ গ্রহীতারা যারা ঋণ নেব অথবা ঋণ নিচ্ছেন, তারা একজোট হয়ে একটা এনবিএফসি গঠন করতে পারে, কিন্তু তাদের সে ম্যানেজমেন্ট ক্যাপাসিটি না ইত্যাদি। কাজে একজন যদি সে ম্যানেজমেন্টের দায়িত্ব নিয়ে আসে এবং বলে যে আমরা সেটা করে দেব, আমরা তাদের এটা প্রতিষ্ঠান চালিয়ে দেব, কিন্তু মালিক তারা থাকবে, যখনই লাভ হবে ডিভিডেন্ড হিসেবে তাদেরকে আমরা পৌঁছে দেবো, আমরা তাদের কর্মচারী হিসেবে কাজ করব। এটা নিজের ইচ্ছার ব্যাপার। কেউ এনজিও করে, কেউ বিভিন্ন জিনিস করে, তারা নিজের স্বার্থে করে না, মানুষের উপকারের জন্য করে। এটা হলো যে মালিকানাটা ওদের কাছে দিয়ে আমরা একটা প্রাতিষ্ঠানিক কাঠামো তৈরি করে দেবো, সেখানে নাবার্ড বা আরবিআই একটা নেতৃত্ব দিতে পারে যে হ্যাঁ এই ধরনের কাজ হতে পারে। এবং এই দুই প্রতিষ্ঠানে, নাবার্ডেরও এবং আরবিআইয়ের একটা বড় দায়িত্ব হলো এই মাইক্রো ক্রেডিটকে সঠিক পথে নিয়ে যাওয়া, যে মাইক্রো ক্রেডিটের নাম দিয়ে যেন আবার মহাজনীতে চলে না যায়, মুনাফার চাপে পড়ে ওরা কষ্ট না পায়, সেটাকে নিশ্চিত করা, তাদেরকে ওই নাম ব্যবহার করতে নিষিদ্ধ করে দেওয়া। তোমরা যেহেতু মুনাফা নাও এর থেকে এবং অন্যায়ভাবে মুনাফা নাও, কাজে তোমাদেরকে এই নাম ব্যবহার করার ক্ষমতা আমরা দিলাম না। আইন করে দিলে হয়ে গেল। তখন তাদের ব্যাখ্যা করতে হবে কত টাকা দিচ্ছে, কদ্দূর নিতে পারবে, কদ্দূর নিতে পারবে না। আবার অনেক সময় হয় কি এটা কাগজে পত্রে বললো যে আমরা নিই নাই, ভেতরে নিয়ে আবার নিয়ে, এগুলো আবার মুশকিল আছে। কাজে আইন করলেও আইন প্রতিপালনের জন্য জায়গাটা রাখতে হবে যে এটা সত্যি সত্যি প্রতিপালিত হবে কিনা, এনফোর্স করতে পারবে কিনা, এই এনফোর্সমেন্টের জায়গাটা রাখতে হবে। তবে সদিচ্ছা থাকলে এটা সম্ভব। এটা এখানে যদি যারা পলিসি মেকাররা যদি সুন্দরভাবে গুছিয়ে জিনিসটা এনে দেয়, বহু লোক ভারতবর্ষে বহু লোক আছে, দরদি মানুষ আছে, এই কর্মক্ষম মানুষ আছে, খুবই দরদি, অনেক এনজিও আছে, ব্যক্তি আছে, প্রতিষ্ঠান আছে যারা এটা করতে পারে। ধন্যবাদ। আমি এইখিনিতে লৈছোঁ ক্ষণিক সময়ৰ বাণিজ্যিক বিৰতি। চাই থাকক মহম্মদ ইউনুছৰ লগত আমাৰ এই সাক্ষাৎকাৰ। বিৰতিৰ পাছত পুনৰ ঘূৰি আহিছোঁ। মেজমেলৰ মজিয়াত আজি উপস্থিত নোবেল বঁটা বিজয়ী অর্থনীতিবিদ, ব্যাংকার, শিক্ষক মহম্মদ ইউনুস সাহেব, আমি এবার অর্থনীতির কতগুলো ফান্ডামেন্টাল ইস্যুতে আলাপ করতে চাই। ব্যাপারটা হলো কি, আমরা গ্রোথের দিকে যদি তাকাই তাহলে দেখি কি আমরা সবাই এটা জিডিপি নিয়ে কম্পেয়ার করি,
আমাদের উন্নতি কত হয়েছে এটা জিডিপি নিয়ে এটা কাউন্ট হয় হিসাব করে। তবে এটা কি সত্যিকার মাপ হতে পারে যেখানে ডিফারেন্স এত ডিসক্রিমিনেশন আসে, এত গরিব এবং ধনীদের অত পার্থক্য আসে, এত পার্থক্য আসে, সেখানে কি জিডিপিটা এটা মাপ হতে পারে উন্নতি? এটা হলো দেখা যে অর্থনীতি কত অগ্রসর হলো, কিন্তু আমার গ্রামের মধ্যে লোক আছে আমরা 100 জন, একজন কোটিপতি হয়ে গেল, হ্যাঁ, আর বাকিরা যেমনি আছে এমনি রয়ে গেল। এটাকে কি আমরা উন্নতি বলবো? এটা আমাদের ইচ্ছা, এটাকে উন্নতি বলবো কি বলবো না? আপনি যদি বলেন এটাই উন্নতি, গ্রামের একজন তো কোটিপতি হয়েছে কাজে এটা উন্নতি তো হলো, আমরা বলবো যে না, এটা উন্নতি হয় নাই। উন্নতি বলতে আমরা বোঝাচ্ছি সবার মঙ্গল, সবাই উঠবে, তা না হলে এটা তো ওরা ডুবে গেল, ওটি উপরে মাথার উপরে চলে গেল। এটা তবে কখনো তো জিডিপিতে সেটা রিফ্লেক্ট হয় না। জিডিপি গ্রোথ তো ওইটাই একই জিনিস। জিডিপি গ্রোথ হচ্ছে, জিডিপির ভাণ্ডটা বড় হচ্ছে, কিন্তু মানুষ নিচে থেকে যাচ্ছে। অর্থাৎ কিছু লোকের হাতে বহু পয়সা, বহু সম্পদ জমা হয়ে গেছে। পুরো অর্থনীতির ব্যবস্থাটাই এমন, সম্পদ ক্রমে ক্রমে শুধু গুটি কতক লোকের হাতে চলে যায়। এটা জিনিসটা তৈরি হয়ে গেছে এইভাবে। এটাকে ভাবা দেওয়ার জন্য আমরা চালু করে দিয়েছি জিডিপি গ্রোথ ইত্যাদি। এটাকে ভিন্নভাবে দিতে হবে। আমরা জিডিপি গ্রোথ আমরা খাবো না, আমরা খাবো আমাদের ব্যক্তিগত পারিবারিক অবস্থার পরিবর্তন কি হলো, আমাদের সাংসারিক অবস্থার কি পরিবর্তন আসলো, আমাদের ভবিষ্যতের উপরে আমাদের আস্থা কি পরিমাণ বাড়লো, আমরা ভবিষ্যৎকে কিভাবে দেখতে চাই, আমাদের সাহস বাড়লো। এটি হলো আমাদের উন্নতি। উন্নতি আর জিডিপি গ্রোথ এক জিনিস হতে পারে না। কাজে ওই জিনিসটা বারে বারে আমরা বলছি শুধু মানুষকে বোঝানোর জন্য যে কিছু একটা হচ্ছে আমাদের। এটা সব দেশেই একই ব্যাপার, এটা শুধু ভারতের ব্যাপার না। এই ভুল জিনিস বোঝানো থেকে আমাদের বিরত থাকতে হবে। আমরা সাধারণ মানুষের মঙ্গল চাই। আমরা চাই যে নিচের মানুষ কত উপরে উঠলো, সর্বনিচের মানুষ যত বেশি উপরে ওঠে তত বুঝলাম যে আমাদের মঙ্গল হচ্ছে, আমাদের অর্থনীতির উন্নতি হচ্ছে। অর্থনীতি উন্নতি মানে বড় লোকের উন্নতি না, অর্থনীতির উন্নতি হলো সবচেয়ে নিচের মানুষের উন্নতি। এই জিনিসটা আমরা, আমাদের কাছে হিসাব আছে, আমরা হিসাব করে দিলেই হয়, কিন্তু আমরা সেটা বলতে চাই না যেহেতু ওদের অবস্থার পরিবর্তন হচ্ছে না। যতই জিডিপি গ্রোথ হচ্ছে শুধু কয়েকজন বড় লোকের হাতে সমস্ত সম্পদ চলে যাচ্ছে। সারা পৃথিবীব্যাপী এটা হচ্ছে। এতে পৃথিবীর গরিবের সংখ্যা ধীরে ধীরে অল্প অল্প করে হয়তো কমছে, কিন্তু আসলে কোনো ধাক্কাটা, জোয়ারটা ওখানে আসতেছে না। জোয়ারটা আনতে হবে নিচের দিকে। সেই জন্য যত নীতিগত বিষয় আছে, যত প্রাতিষ্ঠানিক বিষয় আছে, সব কিছু ওইদিকে জোর দিতে হবে। সেখানেই মাইক্রো ক্রেডিটের প্রয়োজনটার গুরুত্বটা বেড়েছে, যাতে করে সে নিজের দায়িত্ব সে নিজে নিতে পারে। তার যে আর্থিক যে ফাইন্যান্স যেটা দরকার, সে ফাইন্যান্সটা প্রাতিষ্ঠানিকভাবে দেওয়া যেতে পারে। এই জন্য এটার গুরুত্ব এত বেশি। কাজেই নিজের প্রচেষ্টা এবং নিজের উন্নতি নিজে নিয়ে আসা। তাই তবে বিশ্বায়নের ব্যাপারে যদি আমি জিজ্ঞেস করতে চাই, যে বিশ্বায়ন একটা এমন একটা ব্যবস্থা হয়ে গেল, এটা ইরিভার্সিবল, এখানে আর এটা আমরা ফিরে যেতে পারবো না। তবে কেউ বলছে অনেক ভালো হয়েছে, কেউ বলছে না সব খারাপ হয়েছে। তবে সুখের সামনে যা দেখেছি, ভারতবর্ষে আমরা দেখেছি আমাদের গাড়ি ছিল হিন্দুস্তান মোটরসের অ্যাম্বাসাডর গাড়ি, সুখের সামনে সেই কোম্পানি বন্ধ হয়ে গেল। বাজাজ স্কুটার ছিল, সেটা চোখের সামনে বন্ধ হয়ে গেল। এরকম যদি সবগুলো বন্ধ হয়ে যায়, 1 নম্বর। 2 নম্বর, যারা ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট আসছে, যারা নিয়ে আসছে, তারাও স্থায়ীভাবে দেশে থাকে না। চায়নাতে ছিল স্যামসাং, এখন ভারতবর্ষে চলে যাচ্ছে। অনেকগুলি কোম্পানি চায়না থেকে ভিয়েতনামে চলে গিয়েছে। ফোর্ড কোম্পানি ভারতবর্ষে তাদের প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছে। সো বিশ্বায়নের এরকম দুটো চেহারা, এটা হচ্ছে দেশের পুঁজির সমস্ত ক্ষতি হয়েছে এবং বিদেশি পুঁজিও স্থায়ীভাবে এখানে থাকছে না। তো এটা ভবিষ্যৎ কি হবে? আমার দৃষ্টিতে আমি যেটা বলি যে বিশ্বায়ন যদি হয় টাকার, সম্পদের দৌড়াদৌড়ি, যে কে কোথার থেকে সম্পদ নিয়ে আসবে, এতে মানুষের কতটুকু হলো না হলো এটার কোনো বিচার খেয়াল নাই। কাজেই কত বড় লোক কত সম্পদ নিয়ে এখানে আজকে করলো, কালকে সে মনে করলো যে এখানে না করে ওখানে করতে, গুটিয়ে নিয়ে এসে ওখানে চলে গেল। এতে আমার কিছু আসলো গেল না।
এটা এই বিশ্বায়নের আমাদের কোনো দরকার নাই। বিশ্বায়ন হলো যে যেখানে পরস্পরের সহযোগিতা আসবে, পরস্পরের থেকে আমরা সহযোগিতা পাবো এবং আমাদের নিজেদের সামাজিক পরিস্থিতির উন্নতি হবে, অর্থনৈতিক পরিস্থিতির উন্নতি হবে, সেটা বিশ্বায়ন। আমরা দেখেছি শেষ পর্যন্ত বিশ্বায়ন মানে হল যে গুটি কতক বড় লোকের সুযোগ সৃষ্টি করে দেওয়া, আর কিছু না। সাধারণ মানুষের বেশি কিছু আসে যায় না, বলছে না তোমার জন্য চাকরি সৃষ্টি হয়েছে, তো চাকরি আজকে সৃষ্টি হলো, কয়টা সৃষ্টি হলো, তারপর কয়দিন পরে সেই চাকরি আবার চলেও গেল, এইটাতে আমার স্থায়ী কোনো সমাধান হলো। কাজে নিজের মতো করে জিনিসটা করতে হবে। আমরা কোভিড-19 সময় বারে বারে বলছিলাম, আমরা একদিন বলছিলাম যে ইটস এ গ্লোবাল ভিলেজ, ওই যে বিশ্বায়ন, এটা গ্লোবাল ভিলেজ হয়ে গেছে, আমরা সব এক হয়ে গেছে, একত্রে এসছি। যখন কোভিড-19 ভ্যাকসিন আসলো, দেখা গেল যে এই বিশ্ব কেউ কাউকে দেয় নাই, কেউ কাকে দেয় নাই। আমি বলি কোথায় গেল তোমার বিশ্ব ভিলেজ, বিশ্বায়ন কোথায় গেল, গ্লোবাল ভিলেজ? আমি তো ভিলেজ দেখতেছি না। এখন আমি দেখছি কতগুলো আইসোলেটেড আইল্যান্ড, কতগুলো দ্বীপ, এখানে একটা দ্বীপ, ওইখানে একটা দ্বীপ, ওরা নিজেরা নিজেদের সংসার সাজিয়ে নিচ্ছে, আমার দিকে তাকিয়েও দেখছে না। সারা দুনিয়া রইল একদিকে, ওরা নিজেরা সংসার সাজিয়ে, যত ভ্যাকসিন তৈরি হয়েছে 10 কান্ট্রি, তারা নিজেরাই সব ভোগ করেছে, ওদেরকে দেয় নেই, মরে যাক তো মরে যাক। তো এটা কিসের বিশ্বায়ন হলো? তো বিশ্বায়ন হলো যেগুলো টাকার পাহাড় আসবে আমাদের কাছে, আমরা এটা থেকে উপকার পাবো, সেটা কোনো স্থায়ী সমাধান না, এটা সাময়িক। এবং সেখানেও আমাদের সতর্ক থাকতে হবে যে আমরা আমাদের প্রসপেক্ট যেটা ছিল সেটাকে নষ্ট করে দিয়ে ওদেরকে সুযোগ করে দিলাম কেন। আর নিজের উপরে ভরসা করতে হবে, নিজের উপরে স্থায়ী একটা কাঠামো তৈরি করতে হবে, যার মাধ্যমে আমাদের লোক নিজেদের উদ্যোগে নিজেরা উপরের দিকে করতে পারবে। আপনি ক্লাইমেট চেঞ্জ নিয়ে অত্যন্ত উদ্বিগ্ন। অনেক ভাষণে আপনি বলেছেন কি ক্লাইমেট চেঞ্জের কী ফল হতে পারে, কী রেজাল্ট হতে পারে। তবে মাইক্রো লেভেল এবং ম্যাক্রো লেভেল, এই দুই পর্যায়ে, এই দুই লেভেলে যেরকম কনসার্ন আমরা আশা করি সেরকম কনসার্ন এখনও দেখতে পাইনি। এটার কারণ কি আপনি ভাবে? এটা দুটো জিনিস, এটা হলো নেতৃত্বের দুর্বলতা। নেতৃত্ব দুর্বলতা, মানুষকে আমরা সঙ্গে নিয়ে এই গ্লোবাল ওয়ার্মিংয়ের দিকে যেতে পারছি না, যেটা সংসদ। আমরা শুধু কিছু বলছি যে আমরা ফসিল ফুয়েল কনজাম্পশন কমিয়ে দেবো, আমরা অমুক করবো, তাতে মানুষ মনে করছে কী হবে আমি তো জানি না, আমাকে তো তার বলতে অংশীদার করে নাই। আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যেও আমরা আমাদের তরুণদের বলতে পারছি না যে তাদের পলিসিটা কী হবে, তারা কী করবে বিশ্বায়নের, এই ক্লাইমেট চেঞ্জের ক্ষেত্রে তার ভূমিকাটা কী হচ্ছে। আসলে ভবিষ্যৎটা হলো তার, আমাদের ভবিষ্যৎ আমরা শেষ করে দিয়েছি, এটা আমরা পার পেয়ে গেছি। এটা পৃথিবী নষ্ট হবার আগে আমরা পৃথিবী থেকে বিদায় নিয়ে নেব, কিন্তু সে তো পার পাচ্ছে না, তাকে তো এই পৃথিবীতে থাকতে হবে। এবং এই যে দুঃসহ পরিস্থিতির সৃষ্টি হচ্ছে, এই পরিস্থিতির ভেতরে তাকে ঢুকতে হবে। কাজে তাকে বলতে হবে এটা যদি না থামাও তোমার জীবন দুঃসহ করে ফেলবে, কাজে তোমার এখানে টিকে থাকা অসম্ভব হয়ে যাবে, তাকে ইনভলভ করতে হবে। আমরা যেটা করছি, আমরা তরুণদের নিয়ে যেটা বলছি যে 3-0 ক্লাব বানাও। 3-0 মানে হলো 0 গ্লোবাল ওয়ার্মিং, 0 ওয়েলথ কনসেন্ট্রেশন, 0 আনএমপ্লয়মেন্ট। এই তিনটে, 0 গ্লোবাল ওয়ার্মিং, 0 ওয়েলথ কনসেন্ট্রেশন and 0 আনএমপ্লয়মেন্ট। এই 3টাকে আমরা 0 নামিয়ে আনবো। এবং শূন্য নামিয়ে আনবো কোনো আমরা বড় কাঠামোতে যারা করবে তারা তো করবেই, আমরা ব্যক্তিগতভাবে আনবো। এই আমরা 5 জনে মিলে একটা 3-0 ক্লাব করব। আমরা প্রত্যেকে নিজেরা সিদ্ধান্ত নেব যে আমি নিজেকে 0 ওয়েলথ গ্লোবাল ওয়ার্মিংয়ে শরিক হব। আমি আমার নিজের কোনো অবদান থাকবে না গ্লোবাল ওয়ার্মিং এ, আমি কোনো এরকম কাজ করব না যে গ্লোবাল ওয়ার্মিং এর সহায়তা করে, এটা আমি করব না। কাজে আমি সেই দিক থেকে 0 করব নিজেকে, আমি 0 করব। আমি এমন কোনো কাজ করব না যেটা ওয়েলথ কনসেন্ট্রেশনের সহায়ক হবে। সেটা কি রকম করা যায়? আমি এটা আমরা সোশ্যাল বিজনেসের কথা বলছি, সেখানে আমি করব না। আমি শুধু ব্যবসা করব আমাদের সমস্যার সমাধানের জন্য। মুনাফা করে আমি বিশাল বড় লোক হয়ে যাব সেটার দিকে আমি যাব না। আমি যাব যেহেতু আমি সমস্যাগুলো সমাধান করব। কাজে আমি সবগুলো ব্যবসা এরকম সোশ্যাল বিজনেসে রূপান্তর করা যায় কি? কেন যাবে না? ব্যবসা যদি করতে পারি, আমি শুধু প্রতিজ্ঞা করছি যে এখান থেকে আমি মুনাফাটা আমার বাড়ি নিয়ে যাব না, এটুকুই প্রতিজ্ঞা, তো কিছু না। ব্যবসা তো ব্যবসায়ী। আমি যদি চালের ব্যবসা করি, সে চালের ব্যবসাতে এই ব্যবসার থেকে আমি লাভ করে ঘরে নিয়ে যাব না। আমি এই ব্যবসা করছি যাতে সুলভ মূল্যে মানুষ চালটা পায়,
এটাই আমার ব্যবসার লক্ষ্য। আমার ব্যবসার লক্ষ্যে এটা করে আমি লোকজনকে ফাঁকি দিয়ে বহু টাকা রোজগার করে নিয়ে আসবো এটার থেকে, এটার জন্য আমি করি নাই। কাজে এটা হলো আমার চিন্তার বিষয়। আমি এটার থেকে আমি যেহেতু টাকাটা আমার কাছে আনছি না, কাজে সম্পদ আহরণের সুযোগ আমার নাই, আমি এখান থেকে বিরত হয়ে গেলাম। আমি ওয়েলথ কনসেন্ট্রেশন আর শরিক হলাম না। যত বেশি আমি সোশ্যাল বিজনেস করব ততই এটার থেকে বিরত থাকবো। তেমনি জিরো আনএমপ্লয়মেন্ট, সেটা হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসলে আমাদের সবাইকে বেকাল করে দিয়ে চলে যাবে, আমাদের কোনো ভূমিকা থাকবে না। আমি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে সেখানে যেতে দেবো না। কিন্তু ভবিষ্যতের দিনগুলিতে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে ইগনোর করে কীরকম চলবেন আপনি? আমার অসুবিধা কি, দিন তো আমি চলে এসেছি। আমি আমার সব জলাঞ্জলি দিয়ে আমাকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আনতে হবে? আমি সব কিছু ছেড়ে ছুড়ে দেবো, তারা চালাক, আমি ঘরে ঘুমাবো, আমি কিছুই করবো না? এই জিনিস আমি কেন আনবো? আরেকজনের হাতে দিয়ে দেবো, আমি বেকার হয়ে যাবো। টেকনোলজির সহায়তা নিয়ে তো জীবন চলছে সারা পৃথিবীতে। যেটুকু আমার মঙ্গলের জন্য, টেকনোলজি আমার মঙ্গলের জন্য আসবে না আমার অমঙ্গলের জন্য আসবে, সেই বিবেচনা আমি করবো না। আমি টেকনোলজি করতে, আমি এমন টেকনোলজি করলাম দুনিয়ার সব মানুষও মেরে ফেলতে পারে, হতে পারে। আমি এই টেকনোলজি বার করি, কিন্তু তাই বলে কি আমি মেরে ফেলবো? এই টেকনোলজির দিকে আমি যাব? আমি অ্যাটম বোমা ছেড়ে সবাইকে শেষ করে দেবো, এই অ্যাটম বোমাকে বানাবো? আমি বানাবো না। আমার হলো যে আমি মানুষের অকল্যাণ হবে এমন কোনো টেকনোলজি ব্যবহার করবো না, এমন কোনো টেকনোলজি উদ্ভাবনও করবো না, উদ্ভাবন করার স্বপ্নও চিন্তা করবো না। এবং যেটা দিকে যেতে পারে সেটা আগেই কল মুচড়ে দেবো, যে খবরদারের দিকে যেও না। আমার একটা রেড লাইন খাড়া করতে হবে, এর অতিক্রম করা যাবে না। টেকনোলজি হলেই যে আমাকে নিতে হবে এমন তো কোনো বাধ্যবাধকতা না। টেকনোলজি যেটা আমাকে মেরে ফেলবে সেই টেকনোলজি আমি কেন বানাতে যাব? সেই সতর্কতাটা এখন নাই। এখন মনে হচ্ছে টেকনোলজি হলে বড় মজা হবে, আমরা কিছুই করতে হবে না, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমাদের সব কাজ করে দেবে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টিকে থাকতে দেবে কেন? সে যদি সবই করতে পারে, তোমার আর দরকার নেই, দুনিয়াতেই তোমার দরকার নেই, কাজে তোমার অবস্থারও আর দরকার নেই। সেটা কোন ধরনের পৃথিবী হবে? কাজে আমাকে আগে ঠিক করতে হবে আমি কোন পর্যন্ত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে যাব। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স একদম সবটা বেকল করে দেবো তা বলছি না। আর্টিফিশিয়াল দরকার হবে, ইন্টেলিজেন্স দরকার, আমার হার্ট সার্জারি হবে, আমার অসুখ হবে, আমার রোগ হবে, আমার সমস্যা হবে, এগুলো সমাধান করার জন্য করব। এবং ওর বাইরে যেতে না পারে সেখানে আমি একটা ছক বেঁধে দেবো, এর বাইরে সে যেতে পারবে না। যাতে আমরা সবাই এগ্রি করি যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে এই রেড লাইন পার হতে দেবে না, যাতে আমাদের মঙ্গলের মধ্যে থাকে, অমঙ্গলের রাস্তায় আমি যেতে দেবো না। আর্টিফিশিয়াল জিনিস আমাদের মঙ্গলের জন্য হতে পারে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ভয়ঙ্কর অমঙ্গলের জন্য হবে। এই ভয়ঙ্কর অমঙ্গলের দিকে আমরা যেতে দেব না। ইউনুস সাহেব, আপনি বলেছেন বেকারত্বের সমস্যার কথা বলেছেন, জিরো বেকারত্ব, জিরো কার্বন এমিশন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কথা বলেছেন। দারিদ্র্য মুক্ত পৃথিবী, এর জন্য এগুলি আমাদের কনসার্ন আছে এবং উদ্বিগ্নতা থাকতেই হবে। তবে আপনি এটা কখনো আমি বলে দেখেনি, কথায় যদি বলেছেন আমি জানি না, আমার নজরে আসেননি। সেটা হচ্ছে বিশ্বজোড়া ধর্মীয় উন্মাদনা। এই ধর্মীয় উন্মাদনা দারিদ্র্যের থেকে পৃথিবীকে মুক্ত করাতে অনেক বাধা দিয়ে আসে। এ সম্পর্কে আপনি কি বলেন? এ প্রসঙ্গে আপনি কি? আপনি শব্দটা সুন্দর ব্যবহার করেছেন, উন্মাদনা। যে কোনো উন্মাদনা খারাপ জিনিস। এটা ধর্মের কারণে হতে পারে, রাজনীতির কারণে হতে পারে, বংশের কারণে হতে পারে, যে কোনো কারণে হতে পারে। এই উন্মাদনা জিনিসটাই খারাপ, বাড়াবাড়ির জিনিসটাই খারাপ। কাজে যত আমরা এই উন্মাদনার থেকে মুক্ত হব ততই নিরাপদ বোধ করব। এটা যাতে না হয় আমাদের শিক্ষা ব্যবস্থায় সেটা আনতে হবে, আমাদের সমাজবোধে এটা আনতে হবে। আমরা কি করি, মানুষকে মানুষ বলে গণ্য করতে হবে, তাকে তার বিচার অন্য কোনো যদি তার ধর্ম দিয়ে, তার চামড়ার রং দিয়ে, তার চুলের রং দিয়ে, তার পোশাকের দিয়ে, এদিকে দিয়ে বিচার করবো না, তার কাজের দিয়ে আমরা বিচার করব। তখন সেই হাত থেকে আমরা মুক্তি পাবো। এটা উন্মাদনাটা আমরাই সৃষ্টি করতেছি, এটা নকল একটা জিনিস, বাহ্যিক একটা জিনিস। কাজে এই বাহ্যিক জিনিস থেকে আমরা যাতে মুক্ত পেতে পারি, এই আর্টিফিশিয়াল জিনিস থেকে যে আমরা মুক্ত পারি, এটা আমাদের পারিবারিক ব্যবস্থায়, আমাদের শিক্ষা ব্যবস্থায়, আমাদের চিন্তাধারণায়, এগুলোকে আমাদেরকে নিয়ে আসতে হবে, প্রতিষ্ঠিত করতে হবে যে আমরা কোনো রকমের কোনো বিষয়, এগুলো যেগুলো উন্মাদনা সৃষ্টি করে তাদের উপরে নজর রাখা, যে এটা উন্মাদনার দিকে যাবে না, আমরা সবাইটা পাহারা দেব। আমাদের সেই ধর্মের উন্মাদনা হোক, যে কোনো উন্মাদনা হয়ে থাকুক, এটার থেকে আমরা নিজেদের সমাজকে রক্ষা করব, পৃথিবীকে রক্ষা, পুরো পৃথিবী ধ্বংস করে দিতে পারে একটা উন্মাদনা এসে। কাজে আমরা কেন করতে যাবো সেটা? কাজে এটা আমাদেরকে সতর্ক থাকতে হবে যেন এটা আমরা না করি। ইউনুস সাহেব, আমি আসি 21শে প্রসঙ্গ। 21শে এ শব্দটা বাংলাদেশে অনেক জনপ্রিয়। 21শে ফেব্রুয়ারি ভাষা দিবস এবং আজকাল আন্তর্জাতিক ভাষা দিবস। বাংলাদেশ
এবং বাংলা জাতি একটা ভাষা কেন্দ্রিক জাতি, তা ভাষা নিয়ে গড়ে নিয়েছে সারা দেশটা। পৃথিবীর প্রথম দেশ এই বিশ্বযুদ্ধের পরে স্বাধীন হয়েছে ভাষার প্রসঙ্গ নিয়ে। আমি একজন অসমীয়া, আমি একজন গৌরবান্বিত অসমীয়া। আমরা একটা ছোট জাতি, আর আমরাও একটা ভাষা কেন্দ্রিক জাতি। শশ বছর ধরে, অন্তত 200 বছর ধরে আমরা এই সংকটে এবং এই মন্যতায় ভুগেছি কি আমাদের ভাষাটা হয়তো নিঃশেষ হয়ে যেতে পারে, এবং যদি ভাষাটা যদি নিঃশেষ হয়ে যায় তাহলে জাতির পরিচয় শেষ হয়ে যাবে। তবে এই ভাষাটা এবং জাতিটা রাখার জন্য আপনার কি ধরনের ধারণা আপনার মনে আছে? ভাষার একটা নিজস্ব গতি আছে। সে কখনো জোয়ার আসে ভাষায়, কখনো ভাটা আসে। কাজেই জোয়ার ভাটা ভাষার মধ্যে চলতে থাকবে, এক ভাষা আরেক ভাষায় রূপান্তরিত হবে। এটা হয়ে এসছে অতীতে, এক ভাষা থেকে আরেক ভাষায় চলে গেছে। ভাষার ক্রমাগতভাবে আস্তে আস্তে একদিকে চলে যায়, তার একটা ক্রমাগত বিষয় আছে। আমরা যতদিন যে ভাষা উপভোগ করছি, সে আমাদের ভাষাটা হলো আমাদের পরিচয়। তাই এই ভাষার মধ্য দিয়ে আমরা পৃথিবীকে জানতে পারি। শুধু ভাষার পরিচয় নয়, জাতির পরিচয়। আমি ভাষার জাতি হিসেবে আরও বড় জিনিস। আমি যে ভাষার, এক জাতির মধ্যে বহু ভাষা থাকতে পারে, এক স্টেটের ভেতরে বহু ভাষা আছে। তাই বলে আমরা আমাদের ভাষাকে ছেড়ে দেব, যেহেতু আমাদের জাতির একটা বড় ভাষা আছে, ছেড়ে দেব। আমি আমারটা ছাড়বো না। আমি সব ভাষাকে সম্মান করি, যেই কারণে আন্তর্জাতিক ভাষা দিবস আসলো। কোনো ভাষাকে নগণ্য মনে করি না। এটা ছোট্ট একটা জনগোষ্ঠীর একটা ভাষা হতে পারে, তাকে আমরা সম্মান করি। তাহার মাতৃভাষা, তাদের মাতৃভাষা, তার মা তাকে এটা শিখিয়েছে, কাজে সেটাকে আমি সম্মান করি। আমি তাকে, আমার ভাষা বড় ভাষা, আমি গৌরব করে তাকে ঠেলে ফেলে তুমি এখানে আনো না, এটা কোনো ভাষা না, এটা আমি করবো না। আমি তাকে সম্মান করবো, যেহেতু তার মুখের ভাষা, তার প্রাণের ভাষা, সে ভাষার থেকে এসেছে, সে জন্ম লাভ করেছে ওই ভাষা দিয়ে। কাজে ওই ভাষার নিজস্ব একটা গতি আছে। ওই ভাষা পরিবর্তিত হতে থাকবে। ভাষা স্থায়ী জিনিসটা। আজকে এক রকমের ভাষা আছে, 100 বছর পরে এসে আপনি যদি এখানে আসেন, আপনি নিজেই এটা বুঝবেন না, কিন্তু এটা অহমীয়া ভাষা। কিন্তু অহমীয়া ভাষার একটা রূপান্তর গেছে। বাংলা ভাষার এটা 100 বছর একটা রূপান্তরিত হয়ে গেছে। কাজে আমি সম্মান করবো যে 100 বছর এটা অনেক নতুন শব্দ এসছে, অনেক বাচনভঙ্গি এসছে। কারণ পৃথিবীতে পরিবর্তন হচ্ছে, পুরো জিনিসটা ক্রমাগতভাবে পরিবর্তন হচ্ছে। কাজে ওটুকু আমার সম্মান করতে হবে। ওটা আমি যদি জেদ ধরে বসে থাকি যে আমার ভাষা খবরদার, এটা খবরদার এখানে, এটা ঠিক হবে না। খবরদারি করা যায়। ভাষা একটা নিজস্ব জিনিস, নিজের গতিতে চলবে, এবং সেটা নিয়ে আঁকড়ে ধরে বসে থাকবে। এই শব্দ ব্যবহার না করলে খবরদার, এটা তুমি আর অহমীয়া হতে পারলে না, তোমাকে আমরা জাতির থেকে বের করে, ওইটা ঠিক হবে না। ভাষা নিজের গতিতে চলবে, এবং এটা দ্রুত গতিতে এখন পরিবর্তন হবে বিকজ অফ টেকনোলজি, প্রযুক্তির কারণে। এখন অনেকগুলো জিনিস একসঙ্গে চলে আসছে। তারপরে সবাই দেখবে যে সবাই সব ভাষা বলতে পারছে। টেকনোলজি এমনই শিখেছে যে আমাকে কষ্ট করে শিখতে হচ্ছে না, আমি ইচ্ছা করলেই বলতে পারছি। এটা ওই টেকনোলজি আমাকে ক্ষমতা দিচ্ছে, আমি আমার ভাষাটাকে আপনার ভাষায় আমি কথা বলতে পারছি। হতে পারে এখন তো আমি আপনার কথা কানে একটা লাগিয়ে দিয়ে, ইন্টারপ্রেটার লাগিয়ে দিয়ে আপনি আপনার ভাষায়, আমি আমার ভাষায় শুনতেছি, আমার কোনো অসুবিধা হচ্ছে না। আমি আমার ভাষায় জবাব দিচ্ছি, আপনি আপনার ভাষায় শুনছেন, এবং আমাদের কনভারসেশন চলছে। আগের মতো কী বললো বুঝলাম না ভাই, কী হলো আমি তো কিছু বুঝতে পারলাম, ওটা আর নেই। এটা আরও টেকনোলজি এটাকে আরও নতুন অঙ্গিকে নিয়ে আসবে, নতুন রূপান্তর করবে। কাজে ভাষার প্রতি আমি সম্মান জানাই, যেহেতু এটা আমার পরিচয়, এটা নিয়ে আমি জন্মগ্রহণ করেছি, জন্মমাত্রে এই দিয়ে আমি ডাক দিয়েছি। কাজে এর প্রতি ইমোশনাল একটা টাই আছে, এটা দিয়ে আমি পৃথিবীকে শিখেছি। কাজে এটা সম্মান আছে, কিন্তু তার মানে এই নয় এটার গতিটাকে আমি আরব্ধ করে দেবো, এটার গতিকে থামিয়ে দেবো, এটা হতে পারে না। এটার গতিকে চলমান রাখবো, এটা হতে থাকবে, তার সঙ্গে আমিও চলবো, আমার ভাষাও চলবে, আমিও চলবো। থ্যাংক ইউ ভেরি মাচ, অনেক ধন্যবাদ। আমার এই কার্যসূচিতে আপনি এসে আপনার সময় দিলেন, আমার খুব ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে। আমার আরও ইচ্ছা ছিল, তবে সময় অত্যন্ত, জানেন আপনি সময়ের ব্যাপারটা। তবে দেখা হবে, আবার দেখা হবে। নমস্কার। নমস্কার।